তারেক রহমান, আনোয়ার ইব্রাহিম ফোন আলাপ, গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহায়তার আশ্বাস। শিগগিরই অপারেশনে ফিরবে কক্সবাজারের এলএনজি টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী। জনাব আনোয়ার ইব্রাহিম তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় সার্জিস সহ আহত 10। জিকে গউসকে নিয়ে কটূক্তির জবাব দিয়েছে জনতা, দাবি ছাত্র দলের। মানুষ ওনাদের এই বক্তব্যের বিরোধিতা করেছেন এবং এই বক্তব্য ওনারা যাতে ফিরিয়ে নেন সেই কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন। মূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। প্রথমবারের মতো বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতির কর্মব্যস্ত সময়। রাষ্ট্রপতি নির্বাচনে স্পিকারের সাথে ইসির বৈঠক, কমিশন প্রস্তুত, জানালেন সিইসি। রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য আনতে গিয়ে প্রাণ গেল 2 জনের। কলেজ প্রাচীর ধসে আহত 8। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চলমান গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে টেলিফোনে 2 প্রধানমন্ত্রীর কথা হয়। দেশটি তাদের অভিজ্ঞতা এবং রিসোর্স দিয়ে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিকালে এক ব্রিফিংয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালটি মেরামতে বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছে। আগামী সপ্তাহ থেকে শুরু হবে গ্যাসের সরবরাহ। এদিকে ফোনালাপে দুদেশের জ্বালানি ও বিনিয়োগ খাত নিয়ে আলোচনার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সিএনজি স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ লাইন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, বন্ধ কলকারখানার চাকা। চাহিদা মতো গ্যাসের সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে মানুষ। ব্যাহত হচ্ছে উৎপাদন, হুমকির মুখে শিল্প খাত। উদ্ভূত সংকট মোকাবেলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 প্রধানমন্ত্রীর মধ্যে ফোন আলাপের কথা জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বললেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী, আশ্বস্ত করেছেন সহযোগিতার। আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। বর্তমান সংকট মোকাবেলার পাশাপাশি ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে মালয়েশিয়া থেকে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি এবং পরিশোধিত জ্বালানি আমদানির পরিকল্পনা সরকারের। মালয়েশিয়া থেকে আমরা এলএনজি আমদানির সুযোগ নিয়ে আমরা কাজ করছি এবং এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার। এই প্রক্রিয়া কত দ্রুততম সময়ের মধ্যে আমরা সম্পন্ন করতে পারি, এছাড়াও বিকল্প কোনো পন্থা আছে কিনা যেখানে তাদের অভিজ্ঞতা দিয়ে তারা আমাদেরকে সহায়তা করতে পারে, তাদের পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করতে পারে, কিংবা তাদের রিসোর্সেস আমাদের সাথে শেয়ার করতে পারে। মন্ত্রী বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামতে প্রাণান্ত চেষ্টা চলছে। আগামী সপ্তাহেই সরবরাহ শুরুর আশা তার। এবং ওনাদের তরফ থেকে ইমিডিয়েট সলিউশন দেওয়ার কিছু সুযোগ আছে কিনা ওনারা জানাবেন। গত মঙ্গলবার মহেশখালীতে অবস্থিত 2টি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে আগুন লেগে যায়। এরপর থেকে বন্ধ হয়ে যায় এই টার্মিনালটি থেকে গ্যাসের সরবরাহ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আগামী 2 দিনের মধ্যেই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির সরকার।
বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই মন্তব্য করেছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম রামানান। তিনি জানান, মানব সম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশি কর্মী নিয়োগ সহ বেশ কিছু ইস্যুতে দুপক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও দাবি করেন তিনি। আমাদের মধ্যে খুবই চমৎকার একটি বৈঠক হয়েছে। ধারণা করছি কাল অথবা আগামী দুদিনের মধ্যে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। এরপর পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা যৌথভাবে অথবা আলাদাভাবে সেই সিদ্ধান্ত ঘোষণা করব। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় সার্জিস সহ আহত হয়েছেন 10 জন। এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, হামলা চালিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্র দলের নেতাকর্মীরা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। মঙ্গলবার হবিগঞ্জের আজমিরিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচির আয়োজন করে এনসিপি নেতাকর্মীরা। এতে অংশ নেন দলের কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের দলীয় কর্মীরা। এ সময় প্রধানমন্ত্রী সহ হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সমালোচনামূলক বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকায় যাদেরকে আপনারা পাঠিয়েছেন তারা গিয়ে যেই ব্যবসায়ীরা আপনাদের উপরে প্রতিনিয়ত অত্যাচার করেন তাদের সাথে গুলশানে বসে বসে মদ মাস্তি করে, এবং যেখানে জনগণের পক্ষে দাঁড়ানোর কথা তাদেরকে, সেখানে জনগণের পক্ষে না দাঁড়িয়ে মালিক পক্ষের পক্ষে দাঁড়াচ্ছে। পরে শহরের টাউন হলে সমাবেশ ও পদযাত্রা শেষে সার্কিট হাউসে ফেরার পথে কোর্ট মসজিদ এলাকায় হামলার শিকার হন এনসিপির নেতাকর্মীরা। আহত হন সার্জিস আলম সহ 10 জন। এ সময় সার্জিস আলম অভিযোগ করেন, আহতদের হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। জানান, কয়েকজন দৌড়ে স্থানীয় সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। এ সময় প্রায় 1 ঘন্টা তাদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে। জেলার সেক্রেটারি এনসিপির তার এখানে হাত ভেঙে ফেলছে, একদম রড দিয়ে পিটায়, একজনের চোখ উঠায় ফেলছে। সদর হাসপাতালের ওই গেট থেকে আবার ওই ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে রক্তাক্ত হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ বলেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায় ছাত্রদল নেবে না। উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, এইটা মূলত উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। ফুটেজ আছে, আমরা সেগুলো যাচাই বাছাই করব, চুলচেরা যাচাই বাছাই করে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত এবং সেটার অভিযোগটাও আমাদের কাছে কিভাবে আসে, আমরা সবকিছু যাচাই বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা। এদিকে সার্জিসদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ করেছে এনসিপি নেতাকর্মীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। বিক্ষোভে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়ে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। তারা হামলাকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া বুধবার থেকে সারা দেশের জেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি। এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পরিবাগ হয়ে শেষ হয় শাহবাগ চত্বরে এসে। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে কর্মব্যস্ত সময় পার করলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দলের অভ্যর্থনায় বঙ্গভবনে প্রবেশ করেন অস্থায়ী রাষ্ট্রপতি। পরে রেওয়াজ অনুযায়ী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা গার্ড অফ অনার প্রদান করেন। প্রথম দিনে পরিদর্শন, পরিচিতি ও দাপ্তরিক কিছু কাজ সারেন রাষ্ট্রপতি। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বঙ্গভবনে তিনি অফিস করলেও থাকবেন সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবনের।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন। দিনক্ষণ ঠিক করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে কমিশনের বৈঠক শেষে একথা জানান সিইসি। বলেন, সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে। এর আগে সকাল 11টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বৈঠক শুরু হয়। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সাথে সাক্ষাৎ করেন সিইসি। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। এজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। স্পিকারের সাথে পরামর্শক্রমে আলোচনাক্রমে এই দিনক্ষণ ঠিক করা হবে। কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে, তারপরে এটা ধরেন স্ক্রুটিনির কোন দিন হবে, ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগী না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় সেটা আরেক ধরনের ব্যবস্থা। দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল চাপায় প্রাণ গেল 2 জনের, আহত হয়েছেন অন্তত 7 জন। এদের মধ্যে আশঙ্কাজনক একজনকে ঢাকা মেডিকেলে আর একজনকে পঙ্গু হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। স্বজনদের অভিযোগ, ধসে পড়া মিরপুর কলেজের দেয়ালটি 6 মাস ধরে নড়বড়ে অবস্থায় ছিল, কিন্তু গা করেনি কলেজ কর্তৃপক্ষ। যেন এক বিধ্বস্ত জনপদ। এই ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছে 2টি প্রাণ। অন্যান্য দিনের মতো মঙ্গলবার দুপুরেও খেটে খাওয়া স্থানীয় মানুষরা দাঁড়িয়েছিলেন টিসিবির ট্রাকের সামনে একটু কম দামে খাবার কিনতে। ঠিক সেই সময় মিরপুর কলেজের দেয়ালটি হঠাৎই ধসে পড়ে। ইটের স্তূপের নিচে বয়স্ক আর দুর্বল মানুষগুলো নড়ারও সুযোগ পাননি। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস 10 হতভাগ্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মানে একদম ফাটল ধরে বাঁকা হয়ে আছে, কিন্তু স্কুল কমিটি এরা গুরুত্ব দেয় নাই। কলেজ কর্তৃপক্ষের এই খেয়ালিপনার কারণে আজকে এই একজন মানুষের মৃত্যু হয়েছে। ওই দোকানে আমরা পানি কিনতেছি, এর ভিতরে দেখি সব ভেঙে পড়ছে। নিহত নাসিমার স্বজনদের আহাজারিতে ভারী হাসপাতাল। মাত্রই 40-এ এমন মর্মান্তিক বিদায়ে শোকাহত পরিবারের সদস্যরা। কর্তৃপক্ষের অবহেলায় এমন মৃত্যু মানতে পারছেন না তারা। বিচার ক্ষতিপূরণ আপনারা দিবেন, ছেলে মেয়ে আছে, সরকারের জিনিস পড়ছে, ক্ষতিপূরণ না দিলে কিভাবে চলবো? গরিব মানুষ দিকে তো চাইল আনতে গেছে, বুঝেন না, নাহলে কি লাইন ধরে কেউ চাল আনতে যায়? তারা এখানে খেয়াল করে না। অবশ্যই এটা আইনের দৃষ্টান্ত শাস্তি দরকার। রাজধানীর পঙ্গু হাসপাতালে কাতরাচ্ছে আহতদের অনেকে। আশঙ্কাজনক একজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে, একজন আইসিইউতে, 3 জনের করা হয়েছে অপারেশন। আরেকজনের অবস্থা একটু গুরুতর, যার বাকি যে আছে 7 জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তাকে আমরা আইসিইউতে পাঠিয়েছি। আমাদের এখানেই আছে, সেখানে আমরা আইসিইউতে চিকিৎসা দিচ্ছি। মিরপুর কলেজের যে দেয়ালটি ভেঙে এমন হতাহতের ঘটনা, সেটি 6 মাস আগে থেকেই হেলেছিল, এমনটা বলছেন স্থানীয়রা। এই ঘটনাকে তাই দুর্ঘটনা বলতে নারাজ তারা। কলেজ অধ্যক্ষ গণমাধ্যমের সামনে না এলেও একজন শিক্ষক জানান, এমনটা হবে তারা বুঝতে পারেননি। পূর্ণ অর্থাৎ খুব দ্রুতই ভেঙে পড়বে, ধসে পড়বে, এরকম কোনো বিষয়ে কখনো মনে হয় না আর কি। কিন্তু এটা পরিকল্পনায় ছিল যে এই কাজগুলি করবো, আমরা করে ফেলবো। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সাথে আমরা কথা বলেছি যাতে বাকি ওয়ার্ল্ডকে অপসারণ করে। যারা ছিল আহত হয়েছে সবাই টিসিবির পণ্যের জন্য লাইন দিয়ে দাঁড়াইছিল। আমরা এসে কিছু চাল পেয়েছি, যাদের চাল সরবরাহ করা হয়েছিল সেসব চাল আমরা মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়েছি আর কি। দেয়ালটির পাশের ফুটপাত দিয়ে শিক্ষার্থী ও পথচারীরা চলাচল করত। এমনকি 11 ফুটের বেশি দেয়ালের উচ্চতা হলেও এতে ছিল না কংক্রিটের ঢালাই। গাড়ি চাপায় মৃত্যু, ট্রান্সফরমার বা সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু খুব সহজ এই শহরে। প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা। পৃথিবীর আর কোথাও এমন সহজ মৃত্যু সম্ভব কিনা তা প্রশ্ন সাপেক্ষ। এই শহরের নাগরিকরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চান। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। হাসপাতালে আনা হয়েছে, একজন ব্রড ডেড ওইখানে মারা গেছিল, 7 জনের মধ্যে একজন এখানে আইসিইউতে মারা গেছেন, আর বাকি 6 জনের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 5 জন এখানে এখন চিকিৎসাধীন আছেন। প্রাথমিক অপারেশন 5 জনেরই হয়েছে। সবার সাথে কথা বলেছি, আপনারা দেখেছেন ওনারা বর্তমানে ভালোই আছেন, তবে ওনাদের কিছু কিছু অপারেশন একটু স্টেবল হওয়ার পরে করতে হবে, সেটা ডাক্তার সাহেবরা করবেন। এদের পূর্ণ খরচ আমরা সরকার থেকে বহন করব। দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে বিএনপির দলীয় নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ এনেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করেছে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে অটল থাকার আহ্বান জানান। বলেন, ভারত কিংবা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না। দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, নির্বাচনের পর ইলেকশন কমিশন, সিটি কর্পোরেশন, ওয়াসা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থায় রাজনৈতিক বিবেচনায় দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। এ ধরনের নিয়োগ অবিলম্বে বাতিল করে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত। বৈষম্যহীন মেধার ভিত্তিতে চাকরি বাকরিতে এখন আর ইন্টারভিউ আর মেধার দরকার নাই। বিএনপির একটা পোর্টফোলিও ছাত্রদলের একটা পোস্ট হোল্ড করতে পারলেই ওটি কোয়ালিফিকেশন, এটাই এখন বোঝা যাচ্ছে। তাহলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যত বক্তৃতা করেছি, আওয়ামী লীগ সব দলীয়করণ করলো, সব ছাত্রলীগ বসাইলো, শুধু নামটা পাল্টে গেছে, চরিত্র সব এখন ঠিক হয়ে গেছে। এদিকে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব শীর্ষক আলোচনা সভায় অংশ নেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে, ভারত কিংবা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না। জুলাই গণ অভ্যুত্থান ছিল যাতে আমরা একটা স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি করতে পারি, আমাদের সীমান্তে যাতে কোনো হত্যাকাণ্ড না হয়, আমাদের সীমান্তে কোনো যেন অবৈধ পুশিং না হয়, আমরা যাতে আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারি। ফলে আমরা কারো আধিপত্য মেনে নিব না, আমরা ভারতের আধিপত্য মেনে নিব না, আমেরিকার আধিপত্য মেনে নিব না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমভাবে তার পররাষ্ট্রনীতি তৈরি করবে। এটা ছিল জুলাই গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার ক্ষোভও প্রকাশ করেন নাহিদ ইসলাম। ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে অটল থাকার আহ্বানও জানান নাহিদ ইসলাম। এবারে নির্বাচনে জনগণ 2টা ভোট দিয়েছে, একটার ফসল হিসেবে সরকার গঠিত হয়েছে, কিন্তু আরেকটার ফসল ছিল গণভোট। সেই গণভোটের গণরায় এখনো বাস্তবায়ন হয়নি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। স্থানীয় সময় দুপুরে দেশটির কিউসু দ্বীপাঞ্চলে আঘাত হানে ভূমিকম্প, যার ধাক্কায় কেঁপে ওঠে পুরো জাপান। নিহত বেশ কয়েকজন, আহত হচ্ছেন শতাধিক মানুষ। এছাড়া এক শপিং মলের নিচে চাপা প্রায় 30 জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে প্রায় 40,000 বাড়িঘর। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর প্রায় 1 মিটার উচ্চতায় উঠে যায় সমুদ্রের পানি, যার জেরে জারি করা হয়েছে সুনামি সতর্কতাও। দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য বন্ধ করা হয়েছে রেল সেবা, বাতিল হয়েছে বেশ কয়েকটি ফ্লাইটও। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 29 দিন পার হয়ে যাওয়ার পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে একটি কুকুরকে। ভয়াবহ এই দুর্যোগের ধাক্কায় বিপর্যস্ত দেশটিতে এখনো চলমান উদ্ধার কাজ। অভিযান চলাকালে কারাকাসের একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে পাওয়া যায় কুকুরটিকে। প্রথমে কেবল ছোট্ট একটি নাক চোখে পড়ে জরুরি বাহিনীর সদস্যদের। এরপর জঞ্জালের স্তূপ সরিয়ে ভয়ে কুঁকড়ে বসে কাঁপতে থাকা জীর্ণশীর্ণ কুকুরের বাচ্চাটিকে বের করে আনা হয়। উদ্ধারের পরপরই কুকুরটিকে পানি খাওয়ায় উদ্ধারকারী দলের সদস্যরা। দীর্ঘ 1 মাস ধ্বংসস্তূপের নিচে কি খেয়ে কিভাবেই বা বেঁচে ছিল ছোট্ট কুকুরছানাটি, উদ্ধার করা যায়নি সেই রহস্য।
দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।